দিঘির পাশে যে গ্রামটা দেখছেন, এই গ্রামের বর্তমান নাম দিঘল গ্রাম। মাত্র কয়দিন হলো এই গ্রামের সবাই নতুন ঘর করেছে। বলা চলে এখনো কাজ শেষই হয়নি। শোনা যায় এখানে এর আগেও অনেক মানুষ বসবাস করত, কিন্তু তারা হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে যায়। আর তারা কেন এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল সেটাই আজ জানব। কিরে নরেন, তোর বাড়ির কাজ কত দূর? হ্যাঁ, এই তো কাকা, আজ শেষ হয়ে যাবে। যাক, এবার ঠিকঠাক মতো সবাই ভালো একটা জায়গায় ঘর করতে পারলো। হ্যাঁ কাকা, এবার সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। ঠিক আছে, যা কাজটা সেরে নে। আমারও অনেক কাজ বাকি আছে, আজকেই শেষ করতে হবে। বাহ, এই দিঘির জল তো একদম পরিষ্কার। এখানে প্রতিদিন চান করা যাবে। হ্যাঁ রে, এই গ্রামে আসার পর থেকেই মনটা ভরে গেছে। এমন সুন্দর জায়গা, তারপর আবার এমন সুন্দর দিঘির জল, সত্যি অসাধারণ। হয়েছে হয়েছে, এবার জলে নেমে পড়ো, বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। হ্যাঁ চলো, জলে নেমে পড়ি, আমারও অনেক কাজ বাকি আছে। কি তোমাদের চান করা হয়নি? এবার আমাদেরকে একটু চান করতে দাও। কেন, তোমাদের কি জায়গা কম পড়েছে? না, কম পড়বে কেন? এই চলো, আমরা তাড়াতাড়ি চান করে চলে যাই, বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। দিঘিতে নেমে সবাই একসাথে স্নান করছিল। হঠাৎ শেফালি তার পায়ের সাথে কিছু একটা অনুভব করে। এই এই, খবরদার, জলের মধ্যে কেউ ইয়ার্কি করবে না। এই 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 মালতী, তুই কাকে কি বলছিস রে? তোর সাথে আবার কে ইয়ার্কি করবে? সবাই তো তোর কাছ থেকে অনেক দূরেই আছে। হ্যাঁ তাই তো, তাহলে আমার পা ধরে কে টানলো? এসব কি বলছো? তোমার পা ধরে কে টানবে? না না, আমার কিছু সুবিধার মনে হচ্ছে না। বৌদি, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমিও চলেই যাব। বুঝলে নরেন্দা, মেয়ে মানুষ একটু বেশি ভীতু হয়। সে আর বলতে, দেখলি না এমনিতেই ভয় পেয়ে কেমন পালিয়ে গেল। এবার চলো, আমাকেও যেতে হবে বাড়িতে, এখন অনেক কাজ বাকি আছে। হ্যাঁ চল। কাজ করতে করতে রাত হয়ে গেছে, স্নান করার সময় পাইনি। শুনেছি দিঘিতে অনেক ভালো জল রয়েছে, যাই দিঘি থেকে স্নানটা সেরে আসি। কি, এই রাতের বেলা মেয়ে মানুষ একা একা স্নান করছে? এই মেয়ে, কে তুমি? এত রাতে একা একা দিঘিতে স্নান করছো? আমাকে আমাকে আপনি চিনবেন না, কাজ করতে করতে রাত হয়ে গেছে, তাই রাতেই চান করতে এসেছি। চিনবো না সে কেমন কথা? আমি তো এই গ্রামের সবাইকে চিনি। দেখি দেখি, কে তুমি দেখি। আমি গ্রামের আত্মীয়, দিদির বাড়ি বেড়াতে এসেছি। ও, তাই তো বলি, তোমাকে চিনতে পারছি না কেন। যাও, এবার চলে যাও, এত রাতে একা এমন জায়গায় আসতে নেই। সব মানুষ তো আর ভালো না। হ্যাঁ যাচ্ছি, কিন্তু বেশি সময় আপনিও এখানে থাকবেন না। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও। কিরে নরেন, এত রাতে এখানে কেন? কাকা, সারাদিন কাজ করেছি, তাই রাতের বেলায় নির্জন জায়গায় আসলাম। তাছাড়া আপনি তো সব জানেনই।
বুঝতে পেরেছি, যা ওদিকে গিয়ে বস, আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেলেই চলে যাব। এই তোরা চল, আমরা একটু দূরে গিয়ে বসি। ভালো জায়গা জোগাড় করে রেখেছিস। সত্যি নরেন, জায়গাটা দারুণ। প্রতিদিন এখানে এসেই আমাদের রাতের কাজটা করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, এবার তাড়াতাড়ি বের কর বের কর। নরেন্দা, ওই দেখো, এই রাতের বেলা আবার কোন মেয়ে মানুষ এসে দিঘিতে স্নান করছে দেখো। বলিস কি, মেয়ে মানুষ? কই দেখি। তাই তো, তা রাতের বেলা কে চান করতে এসেছে এখানে? এই কানাই, গিয়ে দেখে আয় তো। না 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 না, আমি যাব না। রাতের বেলা ভূত দেখে আমার অনেক ভয় লাগে, আমি যাব না। আরে ভূত হবে কেন? এই মাত্রই তো ধীরেন কাকা চান করে গেল, দেখলি না? যা যা দেখে আয়, আমাদের তো কাজে লাগতে পারে। নরেন্দা, ওই ভিতুটাকে দিয়ে কিছুই হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আর তাড়াতাড়ি আসিস, বুঝলি? এই মেয়ে, কে তুমি? এত রাতে একা একা চান করছো? আমি পদ্মা। দিনে ব্যস্ত ছিলাম বলে রাতেই চান করতে এসেছি। কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবে না, আমি তোমাদের গ্রামের অতিথি। তা তুমি তুমি এখানে কেন? না, এমনিতেই দেখতে আসলাম কে এত রাতে চান করছে। সত্যি কি তাই, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? থাকলে বলো, আমি পূরণ করে দেব। বিয়ে মানে বুঝতেই পারছো। লজ্জা পাচ্ছ কেন? নাকি আমাকে দেখে তোমার পছন্দ হচ্ছে না? না 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 না, পছন্দ হবে না কেন? তোমার মতো এত সুন্দরী তো এই গ্রামে একটাও নেই। তাহলে তাহলে আর দেরি করছো কেন? এসো, আমাকে তুলে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি এখনই আসছি। কি কে তুমি? আমি আমি এই দিঘির পদ্ম সুন্দরী। তোদের মতো খারাপ পুরুষদের মারার জন্যই এই দিঘিতে সুন্দরী বউ হয়ে আছি। এবার চল, তোকে মৃত্যু দেখাবো। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। ছেড়ে দেব? আমি যাকে একবার ধরি তাকে আর কখনো ছাড়ি না। কিরে কানাই, জগেন সেই কখন গেছে, এখনো তো ফিরে আসছে না। নরেন্দা, ঘাটে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওই ঢ্যামনাটা ভাগ দেওয়ার ভয়ে তো একাই খেতে বসলো না। হ্যাঁ, হতেও পারে। যাক, আমরাও এগুলো দুজনে খেয়ে চলে যাই, বুঝলি? এখান থেকে তো ভাগ নিতে পারছে না। হ্যাঁ তাই করি। চলে গেছে ভালোই হয়েছে, আজ গলা পুড়ে খেতে পারবো। নাও নাও, শুরু করো। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে, জগেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জগেন কোথায় গেছে গ্রামের কেউই তা বুঝতে পারে না। কিন্তু এই বিষয়টা নরেন আর কানাইয়ের কাছে স্বাভাবিক মনে হয় না। বুঝলি কানাই, কাল জগেন আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর থেকেই কিন্তু নিখোঁজ। ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ নরেন্দা, আমার কিছুই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমার মনে হয় জগেনকে ভূতে ধরে নিয়ে গেছে। রাতের দিঘির পারে ওটা কোনো মেয়ে ছিল না, নিশ্চয়ই কোনো পেতনি ছিল। আরে পেতনি আসবে কোথা থেকে? ও যাওয়ার কিছুক্ষণ পূর্বেই তো ধীরেন কাকা ওখানে চান করছিল। যাই হোক, আমাদের চুপ থাকতে হবে, নয়তো সব দোষ আমাদের ওপর এসে পড়বে। ভাগ্যিস ও আমাদের সাথে ছিল, এ কথা কেউই জানে না। হ্যাঁ
হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এখন চুপ থাকাই ভালো। আর আমাদের কয়দিন রাতে কাজও বন্ধ রাখতে হবে। এবার চল যাই এখান থেকে। এরপর থেকে যে ওই দিঘির ঘাটে স্নান করতে যায় তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। সেদিন গ্রামের বউরা দিঘির জলে নেমে স্নান করছিল। হঠাৎ মিতালি দেখতে পায় মালতীর কানের দুল দুটো নেই। কিরে মালতী, তোর কানের দুলগুলো কি আজ খুলে রেখে এসেছিস? এসব কি বলছো বৌদি? আমার কানের দুল আমি খুলে রাখবো কেন? কানের দুল তো কানেই আছে। তাহলে কি আমি তোর সঙ্গেই আর কি করছি? একবার কানে হাত দিয়েই দেখ। এ কি, আমার কানের দুল কোথায় গেল? আমার মনে হয় তুই বাড়িতেই খুলে রেখে এসেছিস। এখন হয়তো আর মনে পড়ছে না। না না, আমার খুব ভালো করে মনে আছে। আমি আসার পথও একবার কানে হাত দিয়ে দেখেছি। তাহলে আর যাবে কোথায়? হারালে না হয় একটা হারাবে, কিন্তু দুটো হারায় কিভাবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যাই, একবার বাড়িতে গিয়ে দেখি। বাড়িতে রেখে আসলে তো ভালোই হতো। চল, আমিও চলে যাব। অনেক সময় হলো তো এসেছি। অনেক খুঁজেও মালতী তার কানের দুল পায় না। তখন কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলে, ওগো, আমি আমি আমার কানের দুল খুঁজে পাচ্ছি না। এসব কি বলছো? কানের দুল যাবে কোথায়? ভালো করে মনে করে দেখো কোথায় খুলে রেখেছো। আমি সব জায়গা ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় ওই দিঘিতে চান করতে গিয়ে হারিয়ে গেছে। চান করতে গিয়ে হারালে তো একটা হারাবে, দুটো হারালো কি করে? হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতে পারছি না। যাক, যা হবার হয়েছে, দুঃখ করো না। সময় হলে আবার নতুন দুল গড়িয়ে দেবো। এবার কিছু খেতে দাও দেখি। হ্যাঁ, দিচ্ছি, ভেতরে আসো। সেদিন রাতের বেলা মালতীর ভাই অজয় দিঘির পাড় দিয়ে তার দিদির বাড়িতে আসছিল। হঠাৎ সে দেখতে পায় দিঘির ঘাটে এক সুন্দরী বধূ একা একা স্নান করছে। এ কি, এই রাতের বেলা দিঘির ঘাটে কে স্নান করছে? দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ। এই যে, কে আপনি? এত রাতে একা একা এখানে স্নান করছেন? তুমি আমাকে চিনবে না, আমি এই গ্রামের আত্মীয়। কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমিও আপনার মতো এই গ্রামের আত্মীয়। এই গ্রামে আমার দিদি আর জামাইবাবু নতুন বাড়ি করেছে, সেখানেই যাচ্ছি। ও, বুঝতে পেরেছি। কিন্তু তুমি কি আমাকে দেখে এখানে এসেছো? হ্যাঁ, আপনাকে দেখেই এসেছি। কিন্তু আপনি এত রাতে একা একা স্নান করছেন, আপনার ভয় লাগছে না? ভয়? কিসের ভয়? কেন, সবাই তো রাতের বেলা ভূতের ভয় পায়, আপনি পান না? হ্যাঁ, আমি ভয় পাই, কিন্তু এখানে তেমন কোনো ভয় নেই। এবার বলো, তুমি কি বিবাহিত? না, আমি বিবাহিত না। কিন্তু আপনি আমাকে এ কথা জিজ্ঞেস করছেন কেন? না, এমনিতেই। তবে আমার স্বামী নেই, তুমি চাইলে আমার সাথে সময় কাটাতে পারো। ছি, এসব কি বলছেন? শুনুন, আমি ওরকম ছেলে না। ভেবেছিলাম আপনাকে সতর্ক করে সাহায্য করব, কিন্তু আপনি এমন জানলে কখনোই আসতাম না আমি। আমাকে ভুল বুঝো না, আমি পরীক্ষা করলাম তোমাকে। আসলে আমি এখনো অবিবাহিত। আমার দিদির সাথে এসেছি, সে একটু বাইরে গেছে। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে এবার আমি চললাম। না, আজ পর্যন্ত এত ভালো ছেলে আমি আগে কখনো দেখিনি। এই ছেলেকে আমি হাতছাড়া করব না, যে করেই হোক একে আমার চাই চাই। কি রে অজয়, আসতে এত রাত হলো কেন? আর বলো না দিদি, নদীর পাড়ে নৌকা না থাকায় আসতে একটু দেরি হয়ে গেল। আসতে কোনো সমস্যা হয়নি তো শালাবাবু? না 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 না, কোনো সমস্যা হয়নি জামাইবাবু। ঠিক আছে, ভিতরে আয়। তোর জন্যে তোর জামাইবাবুও না খেয়ে আছে। রাত গভীর হলে অজয় ঘুমের মধ্যে
বারবার পদ্মবতীকে দেখতে পায়। হঠাৎ অজয়ের ঘুম ভেঙে যায়। না, মেয়েটাকে দেখার পর থেকে ঘুমোতেই পারছি না। কাল যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। এই কি আপনি আপনি তো কাল রাতে এখানে স্নান করতে এসেছিলেন, তাই না? হ্যাঁ আমি, কিন্তু তুমি এখানে কেন? না, এমনিতেই গ্রামটা ঘুরে দেখছি, কিন্তু তোমার কানের দুলগুলো কেমন জানি চেনা চেনা লাগছে। কাল রাতে হয়তো দেখেছো বলে আজ চেনা চেনা লাগছে। না না, কাল রাতে তো তোমার কানে এমন দুল দেখিনি। রাতের বেলায় দেখেছো বলে বুঝতে পারোনি। কিরে অজয়, কার সঙ্গে কথা বলছিস? কারো সাথে না। এই যা, জামাইবাবু সব দেখে ফেলেছে। এখন বাড়িতে গেলে কি বলবো? কি বলবে? যা সত্যি তাই বলবে। বলবে একজন অপরিচিত মেয়ের সাথে কথা বলেছো। এতে ভয় পাওয়ার কি আছে? সত্যি বলতে আমি কখনো আপনার বয়সের মেয়েদের সাথে কথা বলিনি, আর এ ব্যাপারে সবাই জানেও। আজ হঠাৎ করে এমন দেখে ফেলেছে, কি ভাববে বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, কোনো চিন্তা করো না। তোমার জামাইবাবু আমায় দেখতে পায়নি। এখান থেকে তোমার জামাইবাবুকে দেখা যায় না। তাহলে তো ভালোই হলো। তাহলে এবার আমি চললাম। কি রে অজয়, দিঘির পারে একা একা কার সঙ্গে কথা বললে? কই না তো, এমনিতেই সামনে একটা নাটকের অনুষ্ঠান আছে, তারই অনুশীলন করছিলাম আর কি। হ্যাঁ, সেটাই তো ভাবছি। একা একা এমন ভাবে কথা বললি, মনে হলো তোর সামনে কেউ বসে আছে। কি যে বলো, আমার ভাই কেমন তুমি জানো না? অজয়, তুই ভেতরে যা, তোর জামাইবাবুর কথায় কান দিস না। তুই যেমন আছিস তেমনই ভালো, যা। রাতের বেলা অজয় নিজে থেকে দিঘির পাড়ে এসে দাঁড়ায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এরপর অজয় নিশ্চুপ হয়ে সেখানে বসে পড়ে। হঠাৎ অজয়ের পেছন থেকে সুন্দরী পদ্মাবতী এসে দাঁড়ায়। কি, কাউকে খুঁজছো? কই কই, না তো। কিন্তু আপনি এই সময় এখানে? আজকে কি স্নান করতে এসেছেন? তা আপনার দিদি কই? না, চান করতে আসিনি, এসেছি তোমাকে দেখতে। এসব কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? শোনো, যে কারণে তুমি ঘুমোতে পারছো না, আমিও একই কারণেই ঘুমোতে পারছি না। কে বলেছে আমি ঘুমোতে পারছি না? সব কথা মুখে বলতে হয় না, মুখ দেখলেও অনেক কথা বোঝা যায়। বেশ, তাহলে কাছে এসে বসে আমার মুখ দেখে বলো, আর কি কি বুঝতে পারছো? হ্যাঁ বলছি। এভাবে বেশ কিছুদিন অজয় পদ্মবতীর সাথে রাতে একা একা দিঘির পাড়ে এসে কথা বলতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। কিন্তু এই ঘটনা পাশ থেকে গ্রামের নরেন আর কানাই দেখে ফেলে। পরের দিন সকালে নরেন কানাই গিয়ে বিমলকে সব খুলে বলে। ওরে বিমল, তোর শালা তো প্রতি রাতে একা একা দিঘির পাড়ে গিয়ে বসে বসে নিজে নিজে কথা বলে, বুঝলি? আমরা বেশ কিছুদিন হলো এই ঘটনা দেখছি। ও কিছু না নরেন্দা, আমার শালা নাটকে অভিনয় করে, তাই মাঝে মধ্যে ওখানে গিয়ে একা একা অনুশীলন করে। না 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 না, অনুশীলন না, আমরা তো সব বুঝি। তাছাড়া একটা কথা কেউ জানে না, শুধু আমরা দুজনেই জানি। ওই দিঘির পাড়ে রাতে এক পেতনি সুন্দরী মেয়ে সেজে থাকে, আর আমাদের জগেন ওই পেতনির সাথে কথা বলতে গিয়ে নিখোঁজ হয়েছে। বলো কি, দিঘির পাড়ে পেতনি থাকে? আর এত বড় ঘটনা তোমরা লুকিয়ে রেখেছো? ওরে বিমল, তোর ভালোর জন্য এই কথাটা বললাম, দয়া করে কাউকে বলিস না। ঠিক আছে, কাউকে বলবো না। তোমরা যাও, আমি দেখছি কি করা যায়। ওগো, এখন কি হবে? এদের কথা সত্যি হলে তো এই পেতনি আমার ভাইটাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না, আজ রাতে আমরা নিজের চোখে দেখব। তুমি শুধু ওকে ওখানে যেতে বারণ করবে।
রাত হলে অজয় তার দিদির কথা অমান্য করে দিঘির পাড়ে গিয়ে পদ্মবতীর সঙ্গে বসে গল্প করতে থাকে। এই ঘটনা বিমল আর মালতী লুকিয়ে দেখতে থাকে, কিন্তু তারা কেউই পদ্মবতীকে দেখতে পায় না। শুধু দেখতে পায় অজয় নিজে নিজে কারো সাথে কথা বলছে। ওগো, আমার ভাইয়ের কি হলো? ও তো আর নাটকের অনুশীলন করছে না, ও তো নিশ্চয়ই কারোর সাথে কথা বলছে। আমারও কিছু সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হয় এই দিঘিতে কোনো সমস্যা আছে। আমাকে এই দিঘির ব্যাপারে জানতে হবে। চলো। আমার ভাইটাকে রেখেই চলে যাব? তা নয় তো কি, ও নিশ্চয়ই কারোর সাথে কথা বলছে। এখন আমাদের দেখে ফেললে আরো বড় সমস্যা হয়ে যাবে। চলো। ঠিক আছে, চলো। কাল সকাল হলেই অজয়ের মুখ থেকে সব বের করব। পরের দিন সকাল হলে বিমল বেরিয়ে পড়ে সেই গ্রামের পূর্বের বাসিন্দাদের খুঁজতে। খুঁজতে খুঁজতে এক সময় বিমল জব্বার নামে এক ব্যক্তিকে খুঁজে পায়, যে পূর্বে ওই গ্রামে বসবাস করত। এই যে কাকা, আপনি তো পূর্বে ওই দিঘল গ্রামে থাকতেন, তাই না? হ্যাঁ, আমি ওই গ্রামে থাকতাম। কেন, কি হয়েছে? কিছুই হয়নি। আচ্ছা, আপনি কি ওই গ্রামে দিঘির ব্যাপারে কিছু জানাবেন? হ্যাঁ, জানাবো না কেন? ওই দিঘির জন্যই তো আমরা ওই গ্রাম ছেড়ে চলে এসেছি। কিন্তু আপনার ওই দিঘির জন্য চলে আসলেন কেন, একবার বলবেন? হ্যাঁ বলবো, কিন্তু তুমি কে? আর তুমি এসব জানতে চাইছো কেন? বর্তমানে আমি ওই গ্রামেরই বাসিন্দা। একটু বলুন না, আপনারা কেন ওই দিঘির জন্য গ্রাম ছেড়েছেন? তাহলে তো বলতেই হবে, তা না হলে তোমরা বড় বিপদে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। শোনো, ওই দিঘিতে পদ্মাবতী নামে এক সুন্দরী বধূ থাকে, যে গ্রামে সব যুবকদের তার রূপের জালে ফাঁসিয়ে এক এক করে গায়েব করে দেয়। যে কারণে আমরা অনেক ছেলেকে হারিয়ে শেষমেশ গ্রাম ছেড়ে চলে এসেছি। কিন্তু এই সুন্দরী শুধু যুবকদেরকে মারে কেন? কারণ ওই পদ্মাবতীর স্বামী ছিল পরলোভী, অন্য মেয়ের প্রেমে পড়ে নিজের বউকে মেরে দিঘিতে ফেলে দিয়েছিল। সেই থেকে ওর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আপনারা কোনো তান্ত্রিক কিংবা সাধুর কাছে যাননি? হ্যাঁ, গিয়েছিলাম বলেই তো এত কিছু জানতে পেরেছি। তবে সেই তান্ত্রিক ওই পেতনিটাকে তাড়াতে পারেনি, তাই আমরা সবাই ওই গ্রাম ছেড়ে চলে এসেছি। তার মানে আমাদের জগেনকে ওই পেতনি গায়েব করেছে। আচ্ছা, আপনি কি সেই তান্ত্রিকের সন্ধান দিতে পারবেন? হ্যাঁ, উত্তরে জঙ্গলে গেলে ওই তান্ত্রিককে খুঁজে পাবে, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি চললাম। হ্যাঁ যাও, কিন্তু পারলে ওই গ্রাম ছেড়ে সবাই চলে যেও, তা না হলে সবাইকে মরতে হবে। কি, ওই সুন্দরী পেতনিকে তাড়ানোর জন্য এসেছিস? না বাবা, ওই পেতনিকে তাড়াতে আসিনি। শুনেছি আপনি ওই পেতনিকে তাড়াতে ব্যর্থ হয়েছেন। আপনি শুধু আমার বউয়ের ছোট ভাইটাকে ওই পেতনির হাত থেকে বাঁচান। ওই পদ্মাবতী খুবই শক্তিশালী, ওর শক্তির কাছে আমি পরাজিত হয়ে ফিরে এসেছি। কিন্তু পদ্মাবতীর উদ্দেশ্য খারাপ না, সে শুধু তাদেরকে শাস্তি দেয় যারা পরলোভী। তবে তোর বউয়ের ছোট ভাইয়ের সাথে তার সাথে অন্য সম্পর্ক, সে তার কিছুই করবে না। আর তার জন্যই তোদের গ্রামের সবাই এখনো জীবিত আছে, নয়তো প্রতি রাতে ওই পদ্মাবতীর মায়ায় পড়ে কেউ না কেউ প্রাণ হারাতো। ওই পদ্মাবতী অজয়কে মন থেকে ভালোবেসেছে। কিন্তু অজয়ের সাথে তো আমার চাচাতো বোনের বিয়ের কথা পাকা হয়ে আছে। তাহলে এখন কি করব? এখন কিছুই করার নেই, তবে একটা উপায় আছে। যদি তোর বোন ওই পেতনিকে তার শরীরে জায়গা দেয়, আর যদি পদ্মাবতী ওই শরীর গ্রহণ করে অজয়কে বিয়ে করে, তাহলে ওই দিকে অভিশাপ মুক্ত হবে, আর কাউকে প্রাণ দিতে হবে না। ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করব। আপনি গ্রামের সবাইকে বাঁচানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, পূর্ণিমা রাতে সবকিছুর ব্যবস্থা কর। এই পূর্ণিমাতে যা করার করতে হবে। এরপর বিমল গ্রামের সবাইকে নিয়ে অজয়কে সব খুলে বলে। অজয় সব শুনে বিমলের কথায় রাজি হয়ে যায়, কারণ অজয়ও পদ্মবতীকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। রাতের বেলা শুরু হয় যজ্ঞ। অজয়কে বর সাজিয়ে, তার বিমলের চাচাতো বোন রাধাকে বউ সাজিয়ে তান্ত্রিক তন্ত্রপাঠ করতে থাকে। তখন হঠাৎ দিঘির জল থেকে পদ্মবতী রাগান্বিত হয়ে সবার সামনে হাজির হয়। ধোকা,
আমার সঙ্গে ধোকা, আমাকে ভালোবেসে অন্যজনকে বিয়ে। না পদ্মাবতী, তোমাকে ধোকা দেয়নি, বরং তোমাকে আপন করে নেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। তা কি করে সম্ভব? ও অন্যকে বিয়ে করলে আমার লাভ কি? তুমি হলে অশরীরী, তুমি কখনোই ওকে বিয়ে করতে পারবে না। ওকে বিয়ে করতে হলে তোমার একজন শরীর প্রয়োজন। তাই তুমি এই মেয়ের মধ্যেই থাকবে, আর তোমরা দুজনে মিলে একসাথে সংসার করবে। না, আমি আমার অজয়ের ভাগ কাউকে দিতে পারবো না। অজয় অজয় শুধুই আমার। তাহলে তোমাকে সারা জীবন অতৃপ্ত হয়ে থাকতে হবে, কখনো অজয়কে ছুঁয়েও দেখতে পারবে না। মেনে নাও পদ্মবতী, আমি তোমার কথা ভেবেই এই প্রস্তাবে রাজি হয়েছি। এটাই সবার জন্য মঙ্গল। ঠিক আছে, তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আমিও তোমাকে আপন করে পেতে চাই। দাও, এবার বিয়েটা পড়িয়ে দাও। এরপর অজয় একই শরীরে দুজনকে বিয়ে করে, যার ফলে পদ্মবতী অজয় তাদের ভালোবাসা ফিরে পায়। সেই সাথে দিঘিও অভিশাপ মুক্ত হয়। এরপর গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।